হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা আমাদের ইংলিশ টিউটর হোমে ট্যাগ কোশ্চেনের পার্ট 2 কে নিয়ে হাজির হয়েছি। আমরা দেখব আজকে ট্যাগ কোশ্চেনের পার্ট 2 তে আমাদেরকে ট্যাগ কোশ্চেন সম্পর্কে কি কি বিষয়গুলো জানতে হবে। আশা করি ট্যাগ কোশ্চেনের পার্ট 2 শেখার পরে তোমাদের এই ট্যাগ কোশ্চেন নিয়ে সমস্যা আরো অনেক কমে যাবে। তো চলো আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে আমাদের আজকে পার্ট 2 আলোচনা শুরু করি। আমরা 9 নম্বর রুলস দেখতেছি। এখানে যদি সেন্টেন্সের মধ্যে অর্থাৎ ট্যাগের সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট হিসাবে হেয়ার, দেয়ার, ওয়ান, ইট অথবা আল্লাহ এই ওয়ার্ডগুলো থাকে, কি কি থাকে? হেয়ার, দেয়ার, ওয়ান, ইট অথবা আল্লাহ দ্বারা ট্যাগ শুরু হলে এবং তার ট্যাগের স্টেটমেন্টে এরা যদি সাবজেক্ট হয়, উক্ত ওয়ার্ডগুলো যদি সাবজেক্ট হয়, তাহলে ওই ওয়ার্ডগুলোই ট্যাগের সাবজেক্ট হবে। এখানে একটা এক্সাম্পলের মধ্যে আমরা দেখব যে one should take care of one's health। তাহলে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এখানে one। তাহলে আমাদের প্রথমত আমরা জানতে হবে সেন্টেন্সের মধ্যে হেল্পিং ভার্ব কি আছে। হেল্পিং ভার্ব এখানে should, আমরা should বসাবো। তারপর সেন্টেন্সটা অ্যাফারমেটিভ না নেগেটিভ স্টেটমেন্ট দিচ্ছে এটা আমাদের দেখতে হবে। তাহলে সেন্টেন্সটা এখানে অবশ্যই অ্যাফারমেটিভ বোঝাচ্ছে, তাহলে আমরা বানাবো হচ্ছে নেগেটিভ। তাহলে should এর পরে আমরা নট যুক্ত করব। নটের শর্ট ফর্মটা আমরা ইউজ করব স্টুডেন্ট, তারপর ওই ওয়ার্ডটাই আমাদের ওখানে কি হবে? সাবজেক্ট হবে স্টুডেন্ট 1। রুলস নাম্বার 10 এ বলা হয়েছে ডেজ এবং দোজ যদি থাকে তাহলে তাদের প্রোনাউন ফর্ম হবে দে। কারণ ডেজ এবং দোজ বলতে বোঝায় এইগুলো এবং ওগুলো, তাহলে অনেকগুলোকে বোঝাচ্ছে। এর জন্য আমাদের ট্যাগে ডেজ এবং দোজ যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে আমরা তার প্রোনাউন ফর্ম দে ইউজ করব। আর যদি দিস অথবা দ্যাট থাকে তাহলে তার প্রোনাউন ফর্ম ইট ব্যবহার করব। কারণ দিস এবং দ্যাট এটা সব সময় সিঙ্গুলারকে নির্দেশ করে, যে কোনো একটা জিনিসকে নির্দেশ করে বলে। যেমন এখানে আমরা যদি एग्जांपलটা দেখি তাহলে एग्जांपले কি বলছে যে দিস ইজ মাই রিডিং রুম। তাহলে এখানে দিস কোয়ালিফাইড করতেছে কাকে? আমার পড়ার ঘরকে। তা আমার পড়ার ঘর কয়টা? একটা। সুতরাং আমরা এখন বুঝবো যে দিস হচ্ছে এখানে সিঙ্গুলার সাবজেক্ট। এছাড়াও আরো টেকনিক্যালি এটাকে আমরা বুঝে বের করতে পারবো কিভাবে, যে ভার্বটা এখানে কি আছে? সিঙ্গুলার। ভার্বটা সিঙ্গুলার। তাহলে আমরা জানি ভার্ব সিঙ্গুলার তখন হবে যখন সাবজেক্টটা সিঙ্গুলার হবে। অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা এরকম, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়ে যায়, এটা আমরা অনেকেই জানি। তো দেখো ভার্বটা এখানে সিঙ্গুলার ফর্মে আছে, তাহলে আমরা অবভিয়াসলি এখানে বুঝতে পারতেছি যে তার মানে কি সাবজেক্টটাও কি সিঙ্গুলার। তাহলে সেন্টেন্সটা এখানে কি যে স্টেটমেন্টটা দিচ্ছি ট্যাগের সেটা হচ্ছে অবশ্যই অ্যাফারমেটিভ, তাহলে আমরা বানাবো তাকে কি নেগেটিভ। সুতরাং কি হবে? ইজেন্ট ওই দিস এবং দ্যাট এর জন্য তার প্রোনাউন ফর্ম কি ইউজ করব? ইট। ইজেন্ট ইট। এবার রুলস নাম্বার 11। এখানে দেখো সেন্টেন্সে যদি এভরিবডি, এনিবডি, সামবডি, নোবডি, নান অথবা নো ওয়ান যদি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হয় তাহলে তাদের ট্যাগ করার সময় এদের জন্য প্রোনাউন ফর্ম আমরা দে ইউজ করব। তাহলে দেখো আমরা एग्जांपलेর মধ্যে বুঝবো খুব সহজেই। एग्जांपलेর মধ্যে হয়েছে যে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। প্রত্যেকেই সুখী হতে চায় বা প্রত্যেকেই খুশি হতে চায়। এখানে ভার্ব হচ্ছে ওয়ান্টস, তার মানে সেন্টেন্সটার মধ্যে হেল্পিং ভার্ব নাই, অবশ্যই প্রিন্সিপাল ভার্ব আছে। আর যখনই সেন্টেন্সের মধ্যে হেল্পিং ভার্ব থাকে না তো আমাদের কাজ হচ্ছে কি আমরা ডু ভার্বের সাহায্য নিয়ে সেটাকে ট্যাগ করতে হবে আমাদেরকে। তো এখানে যে ভার্বটা আছে সেটা হচ্ছে ওয়ান্টস। তো এটা দেখে মনে হচ্ছে যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু এখানে একটা কনফিউশনের ব্যাপার আছে। দেখো যখন এভরিবডি অর্থাৎ এই এভরিবডি, এনিবডি, সামবডি, নোবডি, নান, নো ওয়ান গুলো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ইউজ হবে তখন পরবর্তী ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে অর্থাৎ সেন্টেন্সটাকে যদি প্রেজেন্ট টেন্সে তৈরি করে তখন ভার্বটার সঙ্গে ইজ বাই ইজ যুক্ত হয়। কিন্তু এটা মনে রাখতে হবে যে ডাজ কখনোই দেহের সাথে বসতে পারবে না। ডাজ কখনোই দেহের সাথে বসতে পারবে না, কারণ ডাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর দে হচ্ছে প্লুরাল একটা সাবজেক্টিভ ফর্ম। সেই ক্ষেত্রে প্লুরালের সাথে সিঙ্গুলারের সম্পর্ক কখনোই হবে না, এটা ইম্পসিবল। সুতরাং এই জন্য এখানে ভার্বটা এখানে সিঙ্গুলার কে মনে হচ্ছে যে আসলে সিঙ্গুলার, কিন্তু আসলে সিঙ্গুলার নয়। তো এখানে আমরা জানি এভরিবডির জন্য সাবজেক্ট কি হবে? দে। তো আমরা যদি সাবজেক্টটাকে আগে এখানে ইউজ করি দে লিখলাম, তাহলে এখানে আমরা ডু ভার্বের যদি সাহায্য নিয়ে আসি তাহলে কি মনে করতেছি ডাজ হবে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে ডাজ
হবে না, এটা মনে রাখবা সবসময়। ওখানে কি হবে? ডু হবে। তাহলে আমরা লিখবো ডু। সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ আছে, তাহলে আমরা নেগেটিভ করব। তাহলে ডোন্ট দে, ডোন্ট দে। আরো একটু ইজি করে দিই তোমাদের জন্য, সেটা হচ্ছে এভরিবডি, এনিবডি, সামবডি, নোবডি, নান, ওয়ান যদি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ইউজ হয় তখন দেখবা যে ভার্বটা সিঙ্গুলার ফর্মে করছে যদি প্রেজেন্ট টেন্সে করে। আর পাস্ট টেন্সে করলে তো সবসময় ডিড আসবেই, ওটা তোমরা বুঝতেই ইচ্ছো। সেই ক্ষেত্রে যখনই আমরা দেখবো যে সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট টেন্সে করছে মনে হচ্ছে সিঙ্গুলার, কিন্তু অ্যাকচুয়ালি সেটা সিঙ্গুলার নয়, সেখানে সবসময় আমরা ইউজ করব ডু ভার্বটা ইউজ করব। যদি হেল্পিং না থাকে প্রিন্সিপালকে দেখে আমরা ডু ভার্বটা ইউজ করব যদি প্রেজেন্ট টেন্সে থাকে। এবং তারপরে সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ স্টেটমেন্ট দিচ্ছে সেটা বুঝে নট ব্যবহার করব অথবা নট ব্যবহার করব না। তারপরে আমরা তার প্রোনাউন ফর্ম দে ইউজ করব। এখন এটা নিয়ে আমাদের একটা কনফিউশন তৈরি হতে পারে যে তাহলে নোবডি ওয়াজ দ্যার, যেখানে আমরা এখানে লিখে জেনে নাও নোবডি ওয়াজ দেয়ার, এখানে একটা সেন্টেন্স লিখছি আমরা, তাহলে নোবডির পরে ভার্বটা এখানে কি আছে? সিঙ্গুলার। সোজা কথা যে এভরিবডি, এনিবডি, সামবডি, নোবডি, নান এদের পরে ভার্বটা দেখতে সিঙ্গুলার, এবং ভার্বটা সিঙ্গুলার, হ্যাঁ সিঙ্গুলার হয়, কিন্তু ট্যাগের সময় কখনোই সিঙ্গুলার ভার্ব ইউজ করা যাবে না। তাহলে এখানে ওয়াজ দিচ্ছে, তাহলে আমরা সেন্টেন্সটাতে ট্যাগে কি করব? তাহলে ওয়াজ যখন দিচ্ছে তাহলে ওয়াজের প্লুরাল ভার্বটা আমাদের ইউজ করতে হবে। ওয়াজের প্লুরাল ভার্ব কি? ওয়ার। ওয়াজের প্লুরাল ভার্ব ওয়ার। তাহলে নোবডি যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট দিচ্ছে সুতরাং আমরা এখানে নট ইউজ করব না। তাহলে নোবডি ওয়াজ দেয়ার, তার ওয়াজ যে প্লুরাল ভার্ব হচ্ছে ওয়ার, তারপর আমরা এখানে ইউজ করব দে। আশা করি এসব ব্যাপারটা তোমরা আরো সুন্দরভাবে বুঝতে পারছো। এবার রুলস নাম্বার 12 এ দেখো তোমরা যে এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং যদি সেন্টেন্সে থাকে, সাবজেক্ট হিসেবে যদি সেন্টেন্স ইউজ হয় সেক্ষেত্রে তাদের প্রোনাউন ফর্ম ব্যবহার করতে হবে আমাদেরকে ইট। দেখো এভরিথিং হ্যাজ গন, এভরিথিং হ্যাজ গন এখানে এক্সাম্পল আছে, তাহলে সাবজেক্ট এখানে এভরিথিং কাজ করতে হবে। তাহলে আমরা এটা বুঝতে পারতেছি যে এভরিথিং এর জন্য কি হবে? এভরিথিং এর জন্য প্রোনাউন ফর্ম ইট ব্যবহার হবে। সুতরাং ভার্বটা এখানে কি আছে? হ্যাজ। সেন্টেন্সটাতে দেখতে হবে যে ওই যে আগের মতই যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, অর্থাৎ হ্যাঁ বোধক না না বোধক। অবশ্যই হ্যাঁ বোধক বোঝাচ্ছে, সুতরাং আমরা এখন এখানে নট ব্যবহার করতে পারবো। তাহলে আমরা কি লিখবো? হ্যাজন্ট। এভরিথিং এর জন্য সাবজেক্ট আমরা কি ইউজ করব? অর্থাৎ প্রোনাউন ফর্মটা কি ইউজ করব? ইট। এভরিথিং সাবজেক্টের প্রোনাউন ফর্ম আমরা কি ইউজ করব? ইট। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার রুলস নাম্বার 13 দেখো, যদি মডাল ভার্ব থাকলে ওই মডাল ভার্বগুলোই ইউজ করতে হবে। অর্থাৎ মডাল ভার্ব দ্বারা যদি ট্যাগ কোশ্চেনের স্টেটমেন্ট শুরু হয় তাহলে ওই মডাল ভার্বগুলো ইউজ করে আমাদেরকে ট্যাগ কোশ্চেনটা বানাতে হবে। দেখো আমরা মডাল ভার্বগুলো সবগুলো জানি, কিন্তু মডাল ভার্বগুলো আমাদের অবশ্যই জানা আছে যে শ্যাল, উইল, মে, মাইট, ক্যান, কুড, শুড, উড, তারপর হচ্ছে এম টু, ইজ টু, আর টু, সংক্ষেপে বলতে বি টু, মাস্ট, হ্যাড বেটার, হ্যাড রাদার। এই যে ভার্বগুলো এগুলো হচ্ছে কি? মডাল ভার্ব। মডাল ভার্বের পরে সবসময় একটা প্রিন্সিপাল ভার্ব থাকবেই। তো এবার এখানে মডাল ভার্ব দেখো ক্যান বলেছে, হি ক্যান প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারে। তবে এখানে সাবজেক্ট হচ্ছে কি? হি। তো হি এর প্রোনাউন ফর্ম অলরেডি আছেই, কিন্তু আর আমাদের ট্যাগেরও শর্ত হচ্ছে যে ট্যাগের সাবজেক্ট সবসময় প্রোনাউন ফর্ম ইউজ হবে। তাহলে এখানে ভার্ব হচ্ছে মডাল ভার্বটা কি? ক্যান। আমরা দেখবো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, অবশ্যই আছে অ্যাফার্মেটিভ, বানাবো কি? নেগেটিভ। তাহলে আমরা এখানে লিখতে পারি ক্যান। cannot, সাবজেক্ট কি আছে? হি। তাহলে হি তখন প্রোনাউন ফর্মে আছে সাবজেক্ট, তাহলে আমি কি লিখব? cannot হি। তো আমাদের ভুল হতে পারে কোথায় সেটা আমরা একবার দেখে নেব। যেখানে ভুল হতে পারে আমরা সেমি মডাল ভার্বগুলো জানি, সেমি মডাল ভার্বগুলো কি? নিড। নিড এটা সেমি মডাল ভার্ব। যদি সেমি মডাল ভার্বটা এরকম ভাবে থাকে যে নিড যেহেতু সেমি মডাল ভার্ব সেন্টেন্সে বিভিন্ন ভাবে অবস্থা করতে পারে, যেমন সাবজেক্ট তারপর নিড তারপর যদি এক্সটেনশন থাকে তখন আমরা নিডে ইউজ করতে পারবো না, তখন আমরা ডু অথবা ডাজ ইউজ করে সেন্টেন্সটাকে ট্যাগ করব। আবার সাবজেক্টের পর নিড এবং তারপর ইনফিনিট করছে তখন আমরা ডু অথবা ডাজ ইউজ করব। আবার সাবজেক্ট নিড প্লাস ভি1 ইউজ করছে তখন আমরা নিড ব্যবহার করে ট্যাগ কোশ্চেন করতে পারবো। দেখো হি নিড এ পেন, প্রথম যে एग्जांपलটা এখানে, তাহলে এখানে নিডের পর অন্য কোনো কি নাই? হেল্পিং ভার্ব, সরি অন্য কোনো। তাহলে দেখো এখানে নিডের পরে অন্য কোনো প্রিন্সিপাল ভার্ব নাই, তাহলে এখানে নিড হচ্ছে প্রিন্সিপাল ভার্বের কাজ করতেছে। তাই নিড এখানে প্রেজেন্ট টেন্স কে বোঝাচ্ছে, সুতরাং আমরা ডু অথবা ডাজ ধরব। তাহলে নিডটা নিডস হবে এখানে।
তো সুতরাং হি আছে এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা ডাজ ইউজ করতে হবে, ডাজেন্ট হি। আবার পরবর্তী एग्जांपल দেখো, হি নিড ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক, তাহলে এখানে নিড মডেল ভার্ব কাজ করতেছে এবং ফিল আপটা এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করতেছে। সুতরাং আমরা এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট প্লাস নিড প্লাস ভি ওয়ান, তার মানে নিডের পর একটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। সুতরাং আমরা নিডকে এখানে সরাসরি মডেল ভার্ব হিসেবে ইউজ করতে পারবো। তো আমরা কি লিখবো এখানে, নিডেড সাবজেক্ট কি ছিল হি, তাহলে এখানে হি বসাবো। তাহলে তোমাদের যে মডাল ভার্ব নিয়ে যে দ্বন্দ্বটা হতে পারে অর্থাৎ যেখানে তোমাদের ট্যাগটা হতে পারে, সুতরাং এই জন্য আমাদের এই অবস্থানটা বা ট্যাগের এই রুলসটা আমরা খুব ভালোভাবে মাথায় রাখবো। এবার দেখো রুলস নাম্বার 14 কি বলা হয়েছে, যদি অল অফ, সাম অফ এবং মোস্ট অফ এর পরে ইউ থাকে, অল অফ, সাম অফ এবং মোস্ট অফ এর পরে যদি ইউ থাকে তবে সাবজেক্ট আমরা তখন ইউই ইউজ করব। আবার 15 কি বলা হয়েছে যে অল অফ, সাম অফ এবং মোস্ট অফ এর পরে দেন। একই ভাবে দেখো প্রত্যেকটার সঙ্গে মিল আছে, অল অফ, সাম অফ, মোস্ট অফ, এখানেও কি অল অফ, সাম অফ, মোস্ট অফ। এবং 16 কি বলা হয়েছে অল অফ, সাম অফ এবং মোস্ট অফ। শুধুমাত্র প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা এখানে ভিন্ন। এখানে ছিল ইউ, পরেরটাতে ছিল কি দেম এবং পরেরটাতে আছে আস। তাহলে ইউ এর সাবজেক্টিভ ফর্ম কি হচ্ছে ইউই হবে, দেম এর সাবজেক্টিভ ফর্ম কি দে এবং আস এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই। তো এরা যখন সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে ইউজ হবে তখন আমরা এই পারসনের অবজেক্টিভ ফর্মটাকে দেখে তার সাবজেক্টিভ ফর্মটা ইউজ করব। তো এক্সাম্পলের মধ্যে আরো ইজি করব আমরা বিষয়। দেখো এখানে বলছে অল অফ ইউ আর গন, তাহলে এখানে ভার্ব কি আর, আমরা লিখব আর, আর অল অফ এর পরে কি ছিল এখানে ইউ, তাহলে আমরা এখানে বসাবো ইউ। আবার 15 দেখো অল অফ এর পরে কি আছে এখানে দেম, ভার্ব কি আর, তাহলে এখানে আমরা আর লিখবো। সেন্টেন্সটা ছিল কি অ্যাফারমেটিভ, বানাবো কি নেগেটিভ, তাহলে আর এন। দেম এর সাবজেক্ট ফর্ম কি হচ্ছে দে, দেম এর সাবজেক্ট ফর্ম দে। আবার 16 দেখো অল অফ, সাম অফ এবং মোস্ট অফ এর পরে আস ছিল, তাহলে আস এর সাবজেক্টিভ ফর্ম কি অবশ্যই কি উই, এটা ফার্স্ট পারসনের অবজেক্টিভ ফর্ম আর ফার্স্ট পারসন সাবজেক্ট ফর্ম হচ্ছে উই। তাহলে অল অফ আস আর লাইক ফুটবল, তাহলে এখানে ভার্ব কি আছে হেল্পিং ভার্ব আর, একইভাবে আমরা আর লিখবো ওখানে। সেন্টেন্সটা অ্যাফারমেটিভ, তার বানাবো কি নেগেটিভ, আর এন আস আছে প্লুরালে এবং অবজেক্টিভ কেসে, তাহলে আমাদের সাবজেক্টিভ কেসে কি ব্যবহার করতে হবে উই। সাবজেক্টিভ কেসে আমরা কি ব্যবহার করছি আসের পরিবর্তে এখানে উই। তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে অল অফ, সাম এবং মোস্ট অফ এর পরে যে প্রোনাউনটা থাকবে সেটা অবজেক্টিভ ফর্মে থাকবে এবং ওই অবজেক্টিভ ফর্মের সর্বদাই সাবজেক্টিভ ফর্মটা আমরা ট্যাগে ইউজ করব। এবার দেখো সেন্টেন্সে যদি নোবডি, নান, নো ওয়ান, নাথিং এরা সাবজেক্ট হিসেবে ইউজ হয়, সেন্টেন্সে নোবডি, নান, নো ওয়ান এবং নাথিং যদি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ইউজ হয় তখন নট বসবে না, কারণ নোবডি, নান, নো ওয়ান এবং নাথিং এরাই নামবোধক অর্থ দেয়, এজন্য সেন্টেন্সে আমরা নট আর ইউজ করব না। আর আমরা তো জানি যে সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে আমাদেরকে অ্যাফারমেটিভ বানাইতে হবে, আবার অ্যাফারমেটিভ হলে নেগেটিভ বানাইতে হবে, এজন্য এরাই তো সেন্টেন্সটাকে নামবোধক অর্থ দিচ্ছে, এজন্য আমরা এখানে নট ইউজ করব না। তো এক্সাম্পলের মাধ্যমে সোজা করব আমরা। দেখো এখানে বলছে নোবডি বিলিভস এ লায়ার, তাহলে এখানে নোবডি আছে, তাই এবার এক্সাম্পলটা আমরা দেখব। নোবডি বিলিভস এ লায়ার, এইটার কথা বলা হয়েছে এখানে, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, তাহলে আমরা এটা ট্রান্সলেট করে বুঝতেই পারতেছি যে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না অবশ্যই নেগেটিভ অর্থ দিচ্ছে, তাহলে আমরা বানাবো কি অ্যাফারমেটিভ। সুতরাং আমাদের সেন্টেন্স আর নট ইউজ করা যাবে না ট্যাগ কোশ্চেন করার সময়। দেখো নোবডিটাই তো কি নেগেটিভ অর্থ দিচ্ছে, এখানে ভার্ব কি বিলিভস, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, দেখো শেষে ইজ বা ইয়েস আছে। আর আমরা এটা জানি নোবডির প্রোনাউন ফ্রম দে হবে, কিন্তু দের সাথে কে বসবে না কখনোই, ডাজ হেল্পিং ভার্বটা কখনোই দের সাথে বসবে না। সুতরাং আমরা কি ইউজ করব এখানে ডু, তাহলে আমরা এই ভার্বটা দেখে যেহেতু ওরা প্রেজেন্ট টেন্সে ছিল এর জন্য কি নিয়ে আসছি ডু, আর নোবডি এর জন্য সাবজেক্ট কি হয়েছে দে, কিন্তু নোবডি যেহেতু নেগেটিভ অর্থ দিচ্ছে এর জন্য আমরা ওখানে আর কি বসাবো না, নট বসাবো না। এবার রুল নম্বর 8 এ দেখো যে সেলডম, হার্ডলি, নো, নট, নেভার, স্কার্সলি, ফিউ, লিটল এরা যদি সেন্টেন্সের মধ্যে
থাকে, এই অ্যাডভার্ব গুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে সেন্টেন্সটা নেগেটিভ। তাহলে তখন আমরা অ্যাফার্মেটিভ বানাবো, তখন আর নট ইউজ করব না। হি হ্যাজ এ লিটল হোপ, এখানে লিটল নেগেটিভ অর্থ দিচ্ছে, তাহলে আমরা এখানে কি ইউজ করব? হ্যাজ হি। তাহলে এই লিটলের জন্য আমরা এখানে কি নট ইউজ করলাম না। তবে আমাদের যেখানে সমস্যা হতে পারে সেটা হচ্ছে জেনে নাও কি এই ফিউ এর পূর্বে যদি আর্টিকেল এ থাকে অথবা লিটল এর পূর্বে যদি আর্টিকেল এ থাকে, সেই ক্ষেত্রে আমরা ধরে নেব এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো এবং তোমাদের ট্যাগ কোশ্চেন আরো অনেক ইজি হয়ে যাবে এবং ইজি হয়েও যাচ্ছে। যখন তোমরা ক্লাসটা খুব সুন্দরভাবে দেখবা এবং বুঝতে পারবা তখন তোমাদের এই ট্যাগ কোশ্চেন নিয়ে আর সমস্যা থাকবে না। তো আমাদের ট্যাগ কোশ্চেনের পার্ট 2 আজকে এখানেই শেষ। আমরা পার্ট 3 নিয়ে খুব দ্রুতই তোমাদের সাথে সামনে আসতেছি। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।